টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে নতুন বছর চলে এলো, জানুয়ারি মাসও চলে এসেছে। ট্যাক্স যে আমাদের ফাইল করতে হবে, ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে, সেটা একেবারে ঘাড়ের কাছে একেবারেই নিঃশ্বাস ফেলছে। যে কোনো মুহূর্তেই হয়তো আমরা দিন নির্ধারণ হয়ে যাবে। সে কারণে আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করব। বিশেষ করে বিগ বিউটিফুলের আওতায় তো অনেক কিছুই আছে, সেই কিছুর মধ্যেই ছোট ব্যবসার মৌলিক বিষয়গুলো কি, এবছর ট্যাক্স রিটার্নে ছোট ব্যবসায়ীরা কি কি সুবিধা পেতে পারেন, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তারপরেও আমরা অনেকগুলো বিষয় আজকে হাতে রেখেছি, যেমন ব্যবসা পরিচালনার জন্য সঠিক ব্যবসায়িক সত্তা বা এনটিটি নির্বাচন করা কেন এতটা জরুরি, সেটা নিয়েও আমরা কথা বলবো। হাতে সময় থাকলে আরও অনেকগুলো বিষয় আমাদের হাতে আছে, সেগুলো নিয়ে তো কথা বলবেই। সুপ্রিয় দর্শক, আজকে যদি এই অনুষ্ঠানে আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট ও সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন। আজকে 1 জানুয়ারি, নতুন বছর। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা আপনাকেও জানাই। যে আজকে সরকারি ছুটির দিন, সেই ছুটি উপেক্ষা করে আমাদের এবং প্রচণ্ড শীত আজকে, সেই শীত উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড বলে খ্যাত সেই ছোট ছোট ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যারা আছে, তাদের মৌলিক বিষয়গুলো কি, ছোট ব্যবসার এই বছরের ট্যাক্স রিটার্নে ছোট ব্যবসায়ীরা কি কি সুবিধা পেতে পারেন, এই বিষয়টি নিয়ে তো আমরা কথা বলবোই। তো বলার আগেই, যেহেতু আপনিও বললেন নতুন বছর শুরু হয়েছে, আমি দর্শকদের একটু নতুন বছর এবং আজকের বিষয় সম্পর্কে একটু ভূমিকাটা তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন বছর 2026 আমাদের জীবনে এসেছে উপস্থিত হয়ে। পুরনো বছরের সব হিসেব নিকেশ, লাভ লোকসান, ব্যর্থতার সাফল্য পেছনে ফেলে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সম্ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাই এই নতুন বছরের একেবারে শুরুতেই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অশেষ শুভেচ্ছা, ভালোবাসা, আপনাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি। সুপ্রিয় দর্শক, নতুন বছর মানেই শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, বরং নতুন বছর মানে নতুন পরিকল্পনা, নতুন সিদ্ধান্ত আর নিজের আর্থিক ভবিষ্যৎকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ। আর সেই গুছিয়ে নেওয়ার গল্প নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, যদি বলি আমাদের সমাজ ও অর্থনীতির মেরুদণ্ড কারা, এই প্রশ্নের উত্তরে হয়তো আমরা সবাই এক বাক্যে বলবো, এই দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেন ছোট ছোট ব্যবসায়ীরা, যারা নিজের ঘাম ঝরিয়ে, ঝুঁকি নিয়ে, পরিবারকে সময় না দিয়ে একটি দোকান, একটি সার্ভিস, একটি রেস্টুরেন্ট চালিয়ে একটি স্বপ্ন দাঁড় করান। আবার কেউ হয়তো ট্র্যাকিং, কেউ রিয়েল এস্টেট, কেউ অনলাইন ব্যবসা ইত্যাদি। এ ধরনের ছোট ব্যবসাগুলোই কিন্তু বড় অর্থনীতির ভিত তৈরি করে দিনে দিনে। কিন্তু বাস্তবতা হলো, ব্যবসা যত ছোট, ট্যাক্সের ভাষা তত জটিল। কত ছাড় পাওয়া যায়, কোন খরচ ডিডাক্ট করা যাবে, কোন সুযোগটা কেবলমাত্র জানার অভাবে হাতছাড়া হয়ে যায়, এই প্রশ্নগুলো আজও অনেক ছোট ব্যবসায়ীর কাছে ধোঁয়াশা। আর সে কারণেই আজকের আলোচনার এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, 2025 সালের ট্যাক্স রিটার্নে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের ধারাবাহিক ট্যাক্স কাঠামোর আওতায় ছোট ব্যবসাগুলোর জন্য কি কি ট্যাক্স সুবিধা, ছাড় বা প্রণোদনা থাকতে পারে, কোন সুযোগগুলো এখনও অনেকেই জানেন না, আর নতুন বছর 2026-এ পা রেখে কীভাবে একজন ব্যবসায়ী আগে ভাগেই নিজেকে স্মার্টভাবে প্রস্তুত করতে পারেন। সে কারণে আজ আমরা শুধু আইন পড়ব না, আমরা কথা বলবো বাস্তব জীবনের ভাষায়, সংখ্যার পেছনের গল্প, ট্যাক্সের পেছনের সুযোগ আর ভুল সিদ্ধান্তের পেছনের শিক্ষা, সব কিছু নিয়ে।
নতুন বছরের এই শুরুতে আমাদের প্রত্যাশা একটাই, আপনি যেন আপনার ব্যবসার পরিশ্রমের ফল পুরোটা গুছিয়ে নিতে পারেন, অজান্তে যেন আপনি বেশি ট্যাক্স না দিয়ে ফেলেন, আর আইন আপনাকে যে সুযোগ দিচ্ছে সেটা যেন আপনার হাতছাড়া না হয়ে যায়। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন দীর্ঘদিনের এমন একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট যিনি সংখ্যাকে মানুষের ভাষায় ব্যাখ্যা করতে জানেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ছোট ব্যবসার মৌলিক বিষয়গুলো কি কি, এবছর ট্যাক্স রিটার্নে ছোট ব্যবসায়ীরা যেসব সুযোগ সুবিধা পাবেন তা জেনে নিই। জনাব পারভেজ কাজী, আজকের অনুষ্ঠানে বিষয় নিয়ে একটু ভূমিকা আমি দিয়েছি, ছোট ব্যবসায়ীদের তাদের বিষয় সম্পর্কে তুলে ধরছে, অর্থনীতিতে তাদের কি ভূমিকা আছে সেটুকুও আমরা বলেছি, এবং কি ছাড় দেন বা কি না জেনে কি মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে বিস্তারিত জানতে চাইব যে 2025 সালের ট্যাক্স রিটার্নে ছোট ব্যবসার জন্য এই ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে কি সুবিধা দিচ্ছে, এবং এর আওতায় 2025 সালের ট্যাক্স রিটার্নের ছোট ব্যবসাগুলো কি ধরনের ট্যাক্স সুবিধা, ছাড় বা প্রণোদনা পেতে পারে। জনাব পারভেজ। ধন্যবাদ রানা ভাই, আবারও আপনি খুব সুন্দর করেই এই সূচনাটা দিয়েছেন। ছোট ব্যবসায়ীরা অথবা যারা ছোট উদ্যোক্তা তারা কিন্তু এই আমেরিকার অর্থনীতির চাবিকাঠি, এবং তাদের হাতেই নির্ভর করে 80% অফ এমপ্লয়মেন্ট, এবং তারা যদি আজকে না থাকতো অর্থনীতির যেই ভিত সেটা কিন্তু অনেকখানি নড়বড়ে হয়ে উঠত। এবং এই ছোট ছোট এন্টারপ্রেনার্স যারা এখানে এসে আপনার ভাষায় ঘাম ছড়িয়ে পরিবারকে সময় না দিয়ে দিন দিন করে যেই ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তোলেন, তাদের বেশিরভাগই কিন্তু ইমিগ্রান্ট, এবং তারা আসে এই স্বপ্নের দেশে, এসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো পরিশ্রম, যে কোনো মূল্য দিতে তারা প্রস্তুত। এবং সেই কারণেই ছোট ব্যবসায়ীরা অথবা এই প্রবাসে এসে ইমিগ্রেন্টরা এত ভালো এবং এত সুযোগ সুবিধা নিজেদের জন্য এবং এই ইকোনমির জন্য তৈরি করতে পারছেন। আমাদের ছোট্ট পরিসংখ্যান বলে যে 80% এদেশের ব্যবসার শতকরা 80% হচ্ছে ছোট ব্যবসায়ী, আর 20% হচ্ছে বিগ বিজনেস। তো 80% যদি ছোট ব্যবসায়ীরা হয়ে থাকে, তাদের দিকে কিন্তু আমাদের খেয়াল অনেকটা কম, যেই পরিমাণ হওয়া উচিত ছিল, এবং তাদের জন্য প্রণোদনাও অনেক কম। ওয়ান বিগ বিউটিফুল বিলের কথাই যদি বলি, স্মল বিজনেস তারা কি পাচ্ছে? হ্যাঁ, কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, যেটা 2025-এ এক্সপায়ার হওয়ার কথা ছিল, চলে যাচ্ছিল, সেটাকে এক্সপায়ার হতে দেয়নি প্রেসিডেন্ট ট্রাম্প। কিউবিআই, কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, আবার ফিরে এসেছে, এবং এবার ফিরে এসেছে স্মল ব্যবসায়ীদের জন্য পার্মানেন্টলি। এটার আর এক্সপায়ারি ডেট নাই। এবং এই কিউবিআইয়ের অধীনে একজন ব্যবসায়ী তার 20% অফ নেট ইনকামকে ট্যাক্সের আওতার বাইরে রাখতে পারবেন। এটা কিন্তু একটা বিরাট সাহায্য। যেমন ধরুন, কোনো স্মল ব্যবসায়ী যদি তার নেট ইনকাম হয়ে থাকে 100,000, তো এবং 1 লাখ তার ট্যাক্সেবল ইনকাম, 1 লাখের উপরে তাকে ট্যাক্স পে করতে হবে। এখন কিউবিআই এর অধীনে উনি 20% মানে $20,000 ট্যাক্সের আওতার বাইরে নিয়ে যাবেন, এবং আমরা ওনার ট্যাক্স ক্যালকুলেট করব $80,000 উপর। তো এটা একটা বিরাট সুযোগ, যেটা 2017-তে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টসে প্রেসিডেন্ট ট্রাম্পই এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, এবং এটার এক্সপায়ার হওয়ার কথা ছিল 2025-এ, কিন্তু এটা এক্সপায়ার না হয়ে এটাকে পার্মানেন্ট নেচার দেয়া হলো। মানে এরপরে যত সরকারি আসুক তাতে কিছু যায় আসে না, এটা থাকবে
ফর পার্মানেন্টলি। ওয়ান বিগ বিউটিফুল বিলের অধীনে এটা পার্মানেন্ট। ছোট ছোট ব্যবসায়ীরা, উদ্যোক্তারা, তারা 20% অফ দেয়ার নেট ইনকামকে তারা ট্যাক্স ডিডাক্ট করতে পারবে। নাম্বার 2 যেটা আসছে বড় আকারে, সেটা হচ্ছে বোনাস ডেপ্রিসিয়েশন। এনি বিজনেস অ্যাসেট যেটার লাইফ 20 ইয়ার্স অথবা কম, সেটাকে আমরা ডেপ্রিসিয়েট করতে পারি। এবং এই ডেপ্রিসিয়েশনটা আগে আমরা সাধারণত লাইফ অনুযায়ী করতাম। ধরেন আমি কোনো একটা বিজনেস ইকুইপমেন্ট কিনেছি, ওটার ভ্যালু হচ্ছে 20,000 এবং ওটার লাইফ হচ্ছে 10 ইয়ার্স। তো আমি 2,000 করে প্রতি বছর ডেপ্রিসিয়েট করে আমি টোটাল 20,000 10 বছরে ডিডাক্ট করতে পারতাম। কিন্তু এই বোনাস ডেপ্রিসিয়েশন যেটা 100% আকারে ফিরে আসলো, যেটা চলে যাচ্ছিল এই বছর এটা 40%, এর পরের বছর 20%, তারপর 0 হয়ে যাওয়ার কথা ছিল, সেটা আবার 100% বোনাস ডেপ্রিসিয়েশন ফেরত এসেছে এবং এসেছে উইথ এ ক্যাপ অফ 2.5 মিলিয়ন। অতএব আমি যদি 20,000 দিয়ে কোনো বিজনেস প্রপার্টি কিনে থাকি অথবা অ্যাসেট কিনে থাকি এবং সেটা লাইফ যদি 20 বছরের কম হয়ে থাকে, আমি প্রথম বছরেই $20,000 ডিডাক্ট করতে পারবো। এবং এটা কিন্তু আমার বিজনেস ট্যাক্স ডিডাকশানে একটা বিরাট ছাড়। আমি অনেকগুলো ট্যাক্স রিডিউস করতে পারবো এই 100% বোনাস ডেপ্রিসিয়েশন ফেরত আসার কারণে। নাম্বার 3 হচ্ছে কার লোন ইন্টারেস্ট অথবা ভেহিকেল লোন ইন্টারেস্ট। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে ভেহিকেলটা আমেরিকান মেড অথবা অ্যাসেম্বলড হতে হবে। এবং আমি যদি হায়ার অ্যান্ড পারচেজ অথবা ফাইন্যান্সিংয়ে এই গাড়িটা যদি কিনে থাকি, আমি প্রিন্সিপাল যেটা দিচ্ছি টুয়ার্ডস দ্য কার, সেটা কিন্তু ডিডাক্টেবল নয়। শুধু ইন্টারেস্ট আমি ডিডাক্ট করতে পারবো ফ্রম মাই ইনকাম। তো স্মল বিজনেস ওনাররা, ওনাদেরকে কিন্তু আবার এটাকে ডিডাক্ট করতে হবে উইথ দ্য পার্সেন্টেজ অফ ইউজ অফ দ্য ভেহিকেল। ভেহিকেলটা যদি 100% বিজনেস ইউজ হয়ে থাকে, ওনারা ইন্টারেস্টের 100%ই ডিডাক্ট করতে পারবেন। আর যদি এটা 50% বিজনেস ইউজ হয়ে থাকে, তো 50% অফ দ্য ভেহিকেল ইন্টারেস্ট ওনারা ডিডাক্ট করতে পারবেন ফ্রম দেয়ার ইনকাম। আর যেই জিনিসটা বিজনেস, ছোট বিজনেস হারালো, সেটা হচ্ছে ক্লিন ভেহিকেল কার বেনিফিট। ইলেকট্রিক কার আগে যেটা 7,500 নতুন হলে এবং 4,000 ইউজড ভেহিকেল হলে যেই ডিডাকশানটা ছিল, আনফর্চুনেটলি 2025-এর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্রেডিটটা আর অ্যাভেলেবল থাকবে না। নেই, আর অলরেডি নেই, এখন এটা আর নেই। অতএব এখন থেকে এটা আর ব্যবহার করা যাবে না। তো ছোট বিজনেসের জন্য ওয়ান বিগ বিউটিফুল বিলের অধীনে এই কয়েকটা সুযোগ এবার এসেছে, যেটা ডেফিনেটলি ছোট বিজনেসকে অনেকখানি সাহায্য করবে। তার মানে ওই যেটা আপনি বললেন যে ক্লিন ভেহিকেলের যেটা সুবিধাটা তুলে নিয়েছে, কিন্তু আরেক দিক থেকে তো মোটা ভেহিকেলের উপরে যদি কেনা হয়, যেটা আপনি বললেন $10,000 পর্যন্ত, ইন্টারেস্টটা তো ইন্টারেস্ট মাফ করা যাবে। এটা তো মোটামুটি একটা দিক গেল, আরেকটা দিক ডিডাকশন, আর ওটা ছিল ট্যাক্স ক্রেডিট। তো ট্যাক্স ক্রেডিট ডেফিনেটলি এ হায়ার বেনিফিট দেন এ ডিডাকশন। তবে কিছু তো আছে, কিছু আছে, জি, কিছু পাওয়া গেল। এখন আমি একটু কথা বলতে চাই স্মল বিজনেস অথবা ছোট, আমরা একটু দর্শক আছে নিয়ে তারপরে কথা বলি। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে মাহমুদ বলছিলাম। জি,
শুভ নববর্ষ। সকলকে 2026 সালের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও। আমার একটা কোয়েশ্চেন ছিল টেক্সট ফাইলের বাইরে, মানে আমি পাসপোর্ট রিনিউয়াল করব, ইউএস পাসপোর্ট, সেই ক্ষেত্রে কি পোস্ট অফিসের মাধ্যমে করলে কি আমার পাসপোর্টের বইটা জমা দিতে হবে, না পাসপোর্টের মূল কপির অংশটা জমা দিতে হবে, চেক এবং DS-82 ফর্ম এইটা জমা দিতে হবে? এইটাই আমার জানার। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ। যদিও আজকে আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত বা অ্যাটর্নি আজকে নেই, আজকে আমাদের অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু আমি যতদূর জানি এই বিষয়টি সম্পর্কে ওনার লাইসেন্স আছে, উনি বলতে পারবেন, আপনাকে কিছুটা পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ মাহমুদ ভাই, শুভ নববর্ষ। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি পাসপোর্ট রিনিউ করবেন, আপনার যেই পাসপোর্টটা এক্সপায়ার হয়েছে এটা আপনাকে জমা দিতে হবে কিনা যদি পোস্ট অফিসের মাধ্যমে আপনি রিনিউ করেন। জি, এটা আপনাকে জমা দিতে হবে। আপনি এটা সহ যাবেন পোস্ট অফিসে এবং পোস্ট অফিস এটা সাবমিট করবে পাসপোর্ট অফিসে, এবং যখন আপনার নতুন পাসপোর্ট আসবে সেটার সাথে এই পুরাতন পাসপোর্টটাও আপনি ফেরত পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ মাহমুদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যেটা আপনি জানতে চেয়েছেন সেই উত্তরটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যদিও আজকের এই অনুষ্ঠানে আমাদের এটি আলোচনা করার কথা নয়, কিন্তু আজকের অতিথি এটি সম্পর্কে বলার অধিকার রাখেন, সে কারণেই উনি জবাবটি দিয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা ছোট ব্যবসার মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। জি, আমরা ছোট ব্যবসার এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি এই টিভিএনের পর্দায়। আবারও কথা বলতে চাই, যেহেতু অনেক উদ্যোক্তা আছেন যারা হয়তো শুনবেন, যে একটা ব্যবসা যখন আমরা শুরু করি, আমাকে কোন এন্টিটি অথবা কোন ফরম্যাটে ব্যবসাটা শুরু করতে হবে অথবা ব্যবসাটা করা যথাযথ হবে, সেটা নিয়ে এখন আমি একটু আলোচনা করতে চাই। সর্বপ্রথম আমি যখন এন্টিটি সিলেক্ট করব, যে কোন এন্টিটি অথবা কোন ফরমেশনে আমি ব্যবসাটা শুরু করব, আমাকে বেশ কয়েকটি জিনিসের উপর নজর রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে লিগালিটি। আমি যেই ফরম্যাটে যাব এইটা লিগাল কিনা, এবং এটা আমাকে লিগালি আমার পার্সোনাল অ্যাসেট অথবা আমার লায়াবিলিটিকে কতখানি প্রোটেক্ট করবে, এবং এই লায়াবিলিটি লফুলি কতখানি আমি মানতে বাধ্য অথবা কতখানি আমি না মানলেও পারি, অথবা আমার পার্সোনাল অ্যাসেটকে আমি এই লায়াবিলিটি থেকে বাইরে রাখতে পারি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্যাক্স। অবশ্যই আমাদের ট্যাক্স কনসিকোয়েন্স জানতে হবে। আমি যেই ব্যবসাতেই যাই না কেন, যেই ফরমেশনেই যাই না কেন, আমাকে ট্যাক্স পে করতে হবে আমার ইনকামের উপর। অতএব কোথায় গেলে, কিভাবে গেলে আমার ট্যাক্স লায়াবিলিটি আমি রিডিউস করতে পারবো, এবং আমার ট্যাক্স যেই দায়ভার আমার উপরে এসে পড়বে, কতখানি আমি অব্যাহতি পাবো এবং কতখানি পাবো না, সেটাও আমাকে জানতে হবে। নাম্বার 3 হচ্ছে ইনিশিয়াল কস্ট। আমি যখন একটা ফরমেশনে যাব, অর্থাৎ LLC, কর্পোরেশন, সি কর্প, এস কর্প, পার্টনারশিপ অথবা সোল প্রোপাইটার, আমার কি পরিমাণ খরচ হতে পারে, এবং অ্যাম আই ইন এ পজিশন টু বেয়ার দিস, আমি কি এখন এটা বেয়ার করতে পারবো কি পারবো না। দেন মেইনটেনেন্স কস্টও আছে একটা কর্পোরেশনের অথবা একটা বিজনেসের, এবং এই মেইনটেনেন্স কস্ট কি আসবে বছরের পর বছর, এবং যেটা আমাকে পে করে যেতে হবে। তারপরেরটা হচ্ছে অপারেশনাল কমপ্লেক্সিটি। অনেক কর্পোরেশন আপনারা জানেন যে এটা একটু জটিল, কমপ্লেক্স, এবং এটাকে মেনটেন করতে হলে আপনাকে বেশ কিছু খরচ করতে হবে,
কিছু এক্সপেন্সেস আসবে, অ্যাটর্নি দিয়ে হয়তো আপনার অপারেটিং এগ্রিমেন্ট তৈরি করতে হবে, এবং প্রতি কোয়ার্টারলি আপনাকে পেরোল ট্যাক্স, সেলস ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স, হয়তো পেরোল ট্যাক্স, সেলস ট্যাক্স এক পর্যায়ে গিয়ে এটা মান্থলিও হয়ে যেতে পারে। অতএব এই অপারেশনাল কমপ্লেক্সিটি আপনি কতখানি বেয়ার করতে চান। এবং শেষ হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। আপনি যখন একটা কর্পোরেশন অথবা একটা এলএলসি অথবা একটা বিজনেস ফর্ম করেন, এক পর্যায়ে গিয়ে 5 বছর, 7 বছর, 10 বছর, এনি টাইম অফ দ্যাট বিজনেস লাইফ আপনাকে বিজনেসকে কিন্তু হয়তো ক্লোজ ডাউন করতে হয় অথবা ডিসপোজ করতে হয়। যে কোনো পর্যায়ে গিয়ে আপনার এক্সিট স্ট্র্যাটেজি কি সেটাও মাথায় রাখতে হবে এবং রেখে কর্পোরেশনগুলো ফর্ম করা হয়। আমরা সাধারণত দেখে থাকি খুব সহজ, অলমোস্ট নিখরচায় যেই ব্যবসাটা শুরু করা যায়, যেই ফরমেশনটা আমরা শুরু করি, সেটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ। সোল প্রোপ্রাইটারশিপের জন্য আমাকে স্টেট অথরিটির কাছে যেতে হয় না, আমি আমার নামেই ব্যবসাটা শুরু করতে পারি এবং আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে আমি ব্যবসার ট্যাক্স আইডি হিসেবে ব্যবহার করতে পারি। এবং অনেকেই আমরা যারা নতুন ব্যবসায়ী এবং জানি না আজকের থেকে 2 বছর পর কোথায় গিয়ে আমি দাঁড়াবো, অথবা আমার আইডিয়াটা নিয়ে যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি এটা কতখানি হাওয়া পাবে পালে, আমরা সকলেই কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ দিয়ে শুরু করি। এবং এটার একটা সুন্দর দিক হচ্ছে আপনার কর্পোরেশন যখন গ্রো করতে থাকে আপনি কিন্তু এটার ফরমেশন চেঞ্জ করতে পারেন। এমন না যে আপনি সোল প্রোপ্রাইটার করে ফেলেছেন আর আপনি মুভ করতে পারছেন না। আপনি যখন দেখছেন আপনার ব্যবসা বড় হচ্ছে, দিন দিন হাঁটি হাঁটি পা পা করে দৌড়াতে শুরু করেছে, আপনি কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ থেকে এটাকে আইদার এলএলসি, জেনারেল পার্টনারশিপ, সি কর্পোরেশন অথবা এস কর্পোরেশনে নিয়ে যেতে পারেন। সোল প্রোপ্রাইটারশিপের বেনিফিটটা হচ্ছে নো পেপার ওয়ার্ক, এবং আপনার বিজনেস ইনকাম যদি লেস দেন 50,000 হয়ে থাকে তাহলে আমরা সোল প্রোপ্রাইটারশিপেই এটাকে রাখতে বলে থাকি অথবা উপদেশ দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইয়োর পার্সোনাল অ্যাসেটস আর নট প্রোটেক্টেড সোল প্রোপ্রাইটারশিপের অধীনে। এর পরবর্তীটা আমরা আসি, আমরা একটু বিরতিতে যেতে চাই, তারপর আপনার এই পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিশেষ করে যারা আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই, কোন এন্টিটিতে গেলে আমাদের ব্যবসাটা দীর্ঘস্থায়ী হতে পারে, ব্যবসাটা টেকসই লাকসই হবে, তা না হলে হয়তো ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসাটি নষ্ট হয়ে যেতে পারে, স্বপ্ন ভেঙে যেতে পারে। তাই এই আলোচনাটি আমরা করব, একটি বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, IRS এনরোল এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আগে এলএলসির সোল প্রোপ্রাইটারশিপ নিয়ে কথা বলছিলাম এবং পরবর্তী অংশটুকু আপনাকে থামিয়েছিলাম, আমরা সেখান থেকে শুরু করি। ধন্যবাদ রানা ভাই। আমি থেমেছিলাম জেনারেল পার্টনারশিপ, তার মানে সোল প্রোপ্রাইটারশিপ হচ্ছে তো একজন, যেখানে একের অধিক পার্টনার্স অথবা ওনার্স থাকে, এবং এটাও কোনো স্টেট অথরিটির কাছে গিয়ে ফরমেশনের দরকার নেই, শুধুমাত্র একটা অপারেটিং এগ্রিমেন্ট ফর্ম করে 2 অথবা অধিক পার্টনার যেই ব্যবসাটা করে সেটার নাম হচ্ছে জেনারেল পার্টনারশিপ। এই জেনারেল পার্টনারশিপে শুধুমাত্র অপারেটিং এগ্রিমেন্ট, আমি যেমন বললাম যে স্টেট অথরিটির কাছে যাবার দরকার নেই এবং রেজিস্ট্রেশনের দরকার নেই, এবং এখানেও কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেটস আর নট প্রোটেক্টেড, এটা প্রোটেকশন থাকে না জেনারেল পার্টনারশিপে। নাম্বার 3 হচ্ছে LLC, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি।
এবং এলএলসি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বাই ভার্চু এটাকে আপনাকে ফর্ম করতে হয় স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে। প্রত্যেকটা স্টেট, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যেখানেই করেন না কেন এটা ডিপার্টমেন্ট অফ স্টেটে ফাইল করতে হয় এবং এটা আপনাকে প্রোটেকশান দেয় আপনার পার্সোনাল অ্যাসেট এবং এই বিজনেস কমপ্লিটলি টু সেপারেট এন্টিটি। এটাকে ওয়ান এন্টিটি হিসেবে দেখা হয় না। অতএব যদি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি এলএলসিতে কোনো লায়াবিলিটি আসে সেটা শুধুমাত্র এলএলসির মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা আপনার পার্সোনাল অ্যাসেটের পিছনে যেতে পারবে না। সে কারণে কি এলএলসিটা ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদের কাছে এটা একটু বেশি জনপ্রিয়? হ্যাঁ, এলএলসিটা জনপ্রিয় অনেকগুলো কারণে। অনেকে বুঝে এলএলসি ফর্ম করতে চায়, অনেকে আবার না বুঝেও এলএলসি করতে আসে আমাদের কাছে এবং তারা ঠিক জানে না কেন এলএলসি। আর সমস্যাটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে এলএলসি যখন আপনি ফর্ম করেন আপনাকে একটা পাবলিকেশন রান করতে হয় এবং অনেকেই সেই পাবলিকেশনটা রান করে না এবং পাবলিকেশনটা যদি আপনি রান না করেন 120 days অফ এলএলসি ফরমেশন, তাহলে কিন্তু এলএলসির যে আইনি কাঠামোটা বাধ্যকতা সেটা কিন্তু আর থাকে না। এবং এলএলসির অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন অনেকে এলএলসি ফর্ম করেছে কিন্তু তারা কো-মিঙ্গল ফান্ড করছে, মানে সে মেসিতে গিয়ে গিফট কিনেছে হয়তো কারোর জন্য, দেখলাম ওটা এলএলসি থেকে পেমেন্ট করা হয়েছে, অথবা এলএলসিতে এমন কিছু খরচ করছে যেগুলো তার পার্সোনাল খরচ, কোনো অবস্থাতেই এটা এলএলসিতে আসা উচিত নয়। অতএব কো-মিঙ্গলিং ফান্ড যদি কেউ মেনটেন করতে না পারে তাহলে কিন্তু তার অ্যাসেটও প্রোটেক্টেড হবে না। কোনো কারণে যখন এটা কোর্টে যাবে উনি কিন্তু বলতে পারবেন না যে এটা আমার বিজনেস এক্সপেন্স, এটা আমার পার্সোনাল এক্সপেন্স, এই দুটাকে যদি উনি এক করে ফেলে। ওর জন্য সবসময় যারা ব্যবসা করে তাদের জন্য আমি বলে থাকি যে রুল অফ থাম্ব হচ্ছে আপনার পার্সোনাল ব্যাংক এবং বিজনেস ব্যাংক হ্যাজ টু বি কমপ্লিটলি সেপারেট। আপনি কারো কাছে 10,000 টাকা ধার দিয়েছিলেন কোনো বন্ধুকে, সে আপনাকে সেই চেকটা ফেরত দিল, টাকাটা নিয়ে আসলো, চেকে পে করলো, আপনি গিয়ে বিজনেস অ্যাকাউন্টে জমা দিয়ে দিলেন। টোটালি রং। এটা যেতে হবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে। এটা বিজনেসের ইনকাম নয়, বিজনেসের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজটা করতে হবে। তাহলে যেটা বললাম যে সে কারণে আমরা এলএলসি অনেক সময় দেখছি যে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়। এমন কোনো পরিস্থিতি কি কখনো সৃষ্টি হয় বা সেরকম পরিস্থিতিতে মনে হবে যে এলএলসি খোলা থেকে যদি আমরা কর্পোরেশন খোলাটা বেশি লাভজনক হতে পারে, কোন পরিস্থিতিতে সারি হতে পারে সেটা? আচ্ছা, জি, লিমিটেড লাইভ এলএলসি ওই যে বললাম প্রথমে ফর্ম করতে যদি সিঙ্গেল মেম্বার হয় এবং যদি ইনকাম লেস দেন 75,000 হয়, আগে বলতাম 60,000, এখন আবার একটু বাড়িয়েছি এই কিউবিআই ডিডাকশান আসার কারণে আমরা বলে থাকি 75,000-এর নিচে যদি ইনকাম হয়ে থাকে কোনো বিজনেসের এবং সিঙ্গেল মেম্বার এলএলসি থাকাই ভালো। আচ্ছা, যেহেতু ওটাকে আমি সি কর্প অথবা এস কর্প করতে পারি, কিন্তু কর্পোরেশনের কিছু জটিলতা আছে, কিছু ফাইলিং রিকোয়ারমেন্টস আছে, পেরোল রান করতে হয়, এগুলো নানা কিছু নিয়ে সমস্যা হতে পারে, অথবা তার খরচ কিছু অ্যাডিশনাল এসে যাবে এবং উনি যদি বেনিফিটেড না হন তাহলে এই খরচটা করবে কেন? তো ওর জন্য আগে বলতাম 60,000-এর নিচে হলে এলএলসিতে থাকাই ভালো। এখন দেখছি যে কিউবিআই ডিডাকশান 20% একটা এক্সট্রা ডিডাকশান পাওয়া যায়, মানে 75,000 ইনকাম হলে 15,000 আপনি ডিডাকশান পান, 60,000-এ এসে গেল। অতএব আপনি লিমিটেড লায়াবিলিটি এলএলসি থাকাই ভালো, সিঙ্গেল মেম্বার।
কিন্তু যদি এর উপরে যায়, নেট ইনকাম 1 লাখ 1.5 লাখ হয়ে যায়, তখন আমরা রিকমেন্ড করি এটা এস কর্পোরেশন হতে হবে। সেরকম সময়। জি, এটা এস কর্পোরেশনের সুবিধাটা হচ্ছে এই যে কর্পোরেশন লেভেলে কোনো ট্যাক্স লায়াবিলিটি নেই, এবং আপনি যে অ্যাসেট প্রোটেকশনের কথা ভাবছেন সেটাও এস কর্পোরেশনে অ্যাভেলেবল, সেটা পুরোদমে আছে। এস কর্পোরেশনের সুযোগটা হচ্ছে যে আপনি ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করে আনতে পারেন। আপনি যদি একটা রিজনেবল স্যালারি নেন, ধরেন আপনি 1 লাখ 1.5 লাখ ডলার আপনার নেট ইনকাম, আপনি 50,000 যদি W2-তে নেন এবং সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স পে করেন, এবং 1 লাখ যদি অ্যাজ এ প্রফিট K1-এ নেন, তাহলে 1 লাখের উপরে আপনাকে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স পে করতে হয় না। তো সেই ক্ষেত্রে আপনার এস কর্পোরেশন করা উচিত। আর সি কর্পোরেশন আমরা বলে থাকি, এটা হচ্ছে 5 নাম্বার এন্টিটি। সি কর্পোরেশন তখনই করবেন যখন আপনার বিজনেস ইনকাম 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে, মানে ব্যবসাটা যখন বেশি বড় হবে। যেহেতু কর্পোরেশনের ট্যাক্স রেট কিন্তু অনেক কম দেন পার্সোনাল ট্যাক্স রেট। এখন কর্পোরেশনের ট্যাক্স রেট হচ্ছে 21%, আর পার্সোনাল হাইয়েস্ট রেট হচ্ছে 37%। তো অতএব উচিত হবে যে যদি আপনার ব্যবসা বড় হয়, আপনার নেট ইনকাম 2.5 থেকে 5 লাখ, $500,000 মতো হয়, তখন আপনি সি কর্পোরেশনে যাবেন। তো আমরা রিকমেন্ড করে থাকি আপনারা যেই ব্যবসাতেই যান না কেন, আপনারা একজন ট্যাক্স প্রফেশনালের সাথে বসেন। আপনি কি ফোরসি করছেন, ব্যবসা 2 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে, ওনার সাথে ইন ডিটেইলসে কথা বলেন এবং ডিসাইড করেন আপনার ব্যবসাটা কোন ফর্মে হবে, কিভাবে শুরু করবেন। এবং ব্যবসা যখন করবেন একজন ট্যাক্স প্রফেশনালের সাথে আপনার এমনি একটা সম্পর্ক প্রয়োজন হবে, কাজে অকাজে কখনো না কখনো। তো তার সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করেন সেই সুযোগে। এখন আমরা এখানে এই নাম্বারের আগে ছোট্ট একটু প্রশ্ন আপনার কাছে করি, যে আপনি পার্টনারশিপের কথা বললেন, তো পার্টনারশিপ ব্যবসায় যদি লিখিত এগ্রিমেন্ট না থাকে তাহলে কি খুবই সমস্যা হতে পারে, নাকি সমস্যা তেমন হতে নাও পারে? না, ওর জন্যই যখন জেনারেল পার্টনারশিপ বললাম, আমি বললাম যে পার্টনারদের মধ্যে একটা অপারেটিং এগ্রিমেন্ট বাঞ্ছনীয় থাকতেই হবে। যদি না থাকে, বহু পার্টনারশিপ পরবর্তীতে দেখা গেছে যে বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কেউ বলছে কথা ছিল এই, কিন্তু কথা যেটা ছিল সেটা কেন কাগজে কলমে থাকলো না, মুখেই থেকে গেল। এগুলো যদি লিখিত হতো, যদি নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট হতো, তাহলে কিন্তু এই কথাগুলো আর বাড়তো না। কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেকেই অপারেটিং এগ্রিমেন্ট ফর্ম করতে হলে একজন বিজনেস অ্যাটর্নির কাছে যেতে হয়, এবং সেই পয়সাটা সেভ করতে গিয়ে আমরা অনেক সময় দেখা গেছে অনেক পার্টনারশিপ বন্ধ হয়ে গেছে। সে কারণেই আমি প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমরা অনেক কষ্ট করে, আপনিও বলেছেন যে এই অর্থনীতির যে মূল ভিত্তিতে সবচেয়ে বেশি অবদান রাখে ইমিগ্রেন্টরা। তো সেখানে আমরা যদি প্রথমে এসে একটা ব্যবসা শুরু করতে যাই বন্ধুত্বের খাতিরে, এখন আজকে খুব ভালো খাতির আছে, ব্যবসা করতে যায় কেউ একটু বেশি পরিশ্রম করছে, কেউ একটু কম করছে, এইটা নিয়ে একসময় দেখা যায় গন্ডগোল হচ্ছে, এবং যদি লিখিত না থাকে কি সমস্যা হতে পারে সেটা আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এবার আমরা পরবর্তীতে পরবর্তী হচ্ছে যে কোনো ব্যবসাতে রেভিনিউ অ্যান্ড প্রফিট। রেভিনিউ কি এবং প্রফিট কি, এটা কিন্তু ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, অনেক সময় ওনারা একটু মিসআন্ডারস্ট্যান্ড করে। রেভিনিউ হচ্ছে, অথবা আমরা অনেক সময় লুজলি বলে থাকি টপ লাইন রেভিনিউকে, মানে গ্রস সেলস অফ দ্য বিজনেস হচ্ছে, এবং বিজনেস অ্যাক্টিভিটির যেই গ্রস সেল সেটাকে বলা হয় রেভিনিউ, এবং রেভিনিউ হচ্ছে টপ লাইন। এখানে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমার একটা গার্মেন্টস স্টোর আছে
এবং আমি যত কাপড় চোপড় গার্মেন্টস সেল করি এবং সেখান থেকে যেই ইনকামটা আসে সেটা আমার গ্রস রেভিনিউ, এটাই হচ্ছে আমার মেইন লাইন অফ বিজনেস। কিন্তু ওই স্টোরের ভিতরে আমি একজনকে কিছু টেলিফোন কার্ড অথবা সিম কার্ড সেল করার জন্য একটা ছোট্ট স্পেস দিয়েছি এবং ইন এক্সচেঞ্জ উনি আমাকে $500 করে প্রতি মাসে পে করে। এটা কিন্তু আমার গ্রস রেভিনিউ নয়, দো ইটস মাই ইনকাম, কিন্তু এটা আমার মূল ব্যবসা না। অথবা আমার ব্যাংকে ধরেন কিছু টাকা আছে এবং সে $10,000 আছে, আমি সেটাকে সিডি করেছি এবং সেখান থেকে 4.5% ইন্টারেস্ট যেটা আর্ন করেছি, এটাও কিন্তু আমার রেভিনিউ নয়, দো ইটস মাই ইনকাম। এটা আমার মেইন লাইন অফ বিজনেস না। আমার মেইন লাইন অফ বিজনেস থেকে যেটা আমার আসে সেটাই হচ্ছে আমার গ্রস রেভিনিউ। এখন গ্রস রেভিনিউ থেকে আমি প্রফিটে যে আসি, এটার প্রথম কয়েকটা স্টেপে আমি আমার অপারেটিং এক্সপেন্সগুলোকে ডিডাক্ট করি, করে যে প্রফিট অথবা নেট প্রফিটে আসি সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি অথবা লুজলি বটম লাইন। তো টপ লাইন অ্যান্ড বটম লাইন, টপ লাইন থেকে কিভাবে বটম লাইনে আসতে হয় এটা যদি কেউ বুঝে তাহলে সে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে পড়তে পারবে এবং রিভিউ করতে পারবে। অতএব প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী যারা ব্যবসায় ইনভলভ হচ্ছেন, আপনারা কিন্তু একটু কাগজ কলম হাতে নেন, টপ লাইন এবং বটম লাইন কীভাবে কি খরচের মধ্যে দিয়ে আমরা বটম লাইনে আসলাম এগুলোকে একটু বুঝার চেষ্টা করেন, যেটা আপনাকে পরবর্তীতে নানাভাবে নানা কারণে সাহায্য করে থাকবে। প্রফিট আমরা বলছি যেটা রয়ে গেল, অপারেটিং এক্সপেন্স এবং যা যা খরচ আছে, কস্ট অফ গুড সোল্ড, রেন্ট পেমেন্ট এবং বিভিন্ন খরচ আছে, এগুলো দিয়ে যেটা থেকে গেল সেটা হচ্ছে বটম লাইন এবং আমরা ট্যাক্স পে করি বটম লাইনের উপরে। অতএব এই ফর্মুলাটা হচ্ছে যে খুব সিম্পল, যে রেভিনিউ মাইনাস অপারেটিং এক্সপেন্স মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইন্টারেস্ট চার্জেস অ্যান্ড মাইনাস ট্যাক্সেস, ওটা হচ্ছে নেট প্রফিট। তো রেভিনিউ অনেক বিজনেস কিন্তু জানে না, তার সেল হচ্ছে, সে বিজনেস চালাচ্ছে বছর পর বছর ধরে, সে কিন্তু জানে না তার নেট প্রফিট কত। তার ভালোই বিক্রি হচ্ছে, সেও টাকা নিচ্ছে ব্যবসা থেকে, তার পার্সোনাল খরচগুলো চালাচ্ছে, কিন্তু উনি কখনোই চেষ্টা করেননি বুককিপিং অথবা নিজে একটা খাতা অথবা কাগজ কলম নিয়ে আমার জানুয়ারি মাসে সেল এই, আমার কস্ট অফ গুডস এই, আমার রেন্ট এই, আমার অন্যান্য অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে লিখে নেট আমার প্রফিট হয়েছিল জানুয়ারি মাসে এটা, সেটা ওনারা বলতে পারেন না। তো আমি সকল বিজনেস ওনারদেরকে, উদ্যোক্তাদের অনুরোধ করব, আপনারা রেভিনিউ ভার্সেস প্রফিট এটা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন, এটা আপনাদের ব্যবসাকে সাহায্য করবে। আমাদের হাতের সময় নেই, একেবারেই সময় শেষ। তো যেহেতু একটু আপনি রেভিনিউ এবং প্রফিটের কথা বললেন, এক্ষেত্রে ছোট্ট একটি প্রশ্ন করব যে কোন কোন হিডেন কস্ট একদম যেগুলো আমরা দেখতে পাই না ব্যবসার প্রফিটটাকে নষ্ট করে দেয়? হিডেন কস্ট যেমন এই যেই আমার গার্মেন্টস আছে, আমি গার্মেন্টসের ব্যবসা করি, আমি মাল নিয়ে এসছি, ওয়্যার হাউজে রেখেছি এবং মালটাকে আমি হয়তো ঠিক শোরুমে আনতে পারিনি, ওখানেই পড়ে আছে এবং ওইটা তো আমার সামনে নাই, আমার কাগজে কলমে নাই, অথবা ওইটা কস্ট বেসিস আছে, ওইটা আমার মাথায় তত নাই। কিন্তু যেদিন ওটাকে সামনে আনলাম, অনেক সময় দেখা গেছে যে আমার শীতের যেই মালগুলো সেগুলো আমি হয়তো শীত আধা চলে গেছে তারপর নিয়ে এসেছি, এবং দেখা গেছে যে অন্যান্য স্টোরগুলো
এই আইটেমগুলোকে সেলে দিয়েছে, যেহেতু শীত শেষ যাচ্ছে হওয়ার শেষ। আগে ওরা চাচ্ছে ওদের ওয়্যার হাউস খালি খালি করে করতে, দিতে। তো আমাকেও তখন সেলে দিতে হচ্ছে। এটা কিন্তু আমার বিজনেসের প্রফিটেবিলিটি এগুলোকে হিডেন হিসেবে এবং এটা ক্ষতি করে দিচ্ছে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। যদিও আমরা আরো কিছু এলএলসির মালিক হিসেবে নিজের ব্যবসা থেকে নিজের পারিশ্রমিকটা কিভাবে নেব সেটা আমরা করতে পারলাম না, এবং একজন উদ্যোক্তার ব্যবসায়িক মানসিকতা, যেটা এন্টারপ্রেনার্স বিজনেস মাইন্ডসেট, এটা কিভাবে গড়ে তুলতে হয়, এই দুটো বিষয় আমরা আজকে আর সময়ের অভাবে করতে পারলাম না, অন্যদিন নিশ্চয়ই করবো। জনাব পারভেজ কাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রি এবং আজকে প্রথম নববর্ষের প্রথম দিন সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। খুব চমৎকারভাবে আজকে যারা আমরা নতুন ব্যবসা, ছোট করে ব্যবসা শুরু করতে চাই, তাদেরকে কোন এন্টিটির মাধ্যমে গেলে আমাদেরকে সুবিধা হবে সে বিষয়গুলো বিস্তারিতভাবে কথা বলেছেন। সত্যি আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা। আবারও নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রার্থনা। আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনিও ভালো থাকুন সেই দোয়া কামনা রইল। এবং সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আজকে বছরের প্রথম দিনই এবং জানুয়ারি মাসেও আমাদের ট্যাক্স ফাইল শুরু করতে হবে, যে কোনো সময় ঘোষণা আসবে। সে কারণেই আজকে আমরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাই, ছোট ব্যবসার মৌলিক যে বিষয়গুলো আছে, এন্টিটিগুলো আছে, এবং কোন কোন পলিসি প্রথম থেকেই গ্রহণ করলে আমরা ব্যবসাটিকে টিকিয়ে রাখতে পারবো, সেটি নষ্ট না হয়, সে বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথে। সেই সাথে আজকে আবারও আপনাদেরকে শুভ নববর্ষ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।